বেবি, পাগল হয়ে গেছো তুমি? একটা বার আমার কথা মনে হলো না? ঢ্যাং ঢ্যাং করে চলে এলে। দেখেছো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে আমার? এই জন্যই লোকে বলে বাচ্চা ছেলেকে বিয়ে করো না। এক্সকিউজ মি, বাচ্চা মানে? হোয়াট এক্সকিউজ মি? আজ আমি মামুনিকে গিয়ে সব বলবো। তুমি যে আমায় একটু ভালোবাসো না তা বেশ বুঝতে পারছি। বিয়ের আগে কত কেয়ার, আর এখন কেয়ারের কেটা পর্যন্ত তোমার মধ্যে নেই। শুভ্রের মাথা টোটালি হ্যাং। কি বলছে এই মেয়ে? এমন ভাবে কথা বলছে যেন মেয়েটা তার কত পরিচিত। শুভ্রের মনে এই মুহূর্তে একটাই কথা আসছে, আর তা হলো মেয়েটা হলো বড্ড পাগল। ও হ্যালো মিস, আপনি কি আমাকে চিনেন? আর এভাবে আমার গাড়িতে উঠে এলেন কেন? ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে? আর কিসের ভালোবাসা, কিসের বিয়ে? আপনি কি পাগলাগারদ থেকে পালিয়ে এসেছেন নাকি? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন শুভ্র? প্রথমত দোষটা তোমার, আর এখন আমাকে এই কথা শোনাচ্ছ, আবার নাচিনার ভান মারছো। সমস্যাটা কি তোমার আমি বুঝতে পারছি না, বলবা প্লিজ? শুভ্র যেন এবার আকাশ থেকে পড়ল। এটা কি করে সম্ভব? শুভ্রর যতটুকু মনে আছে সে মোটেও মেয়েটার আকস্মিকতায় শুভ্র স্তব্ধ। এই মুহূর্তে তার রিয়াকশন কেমন হওয়া উচিত সে নিজেও বুঝে উঠতে পারছে না। মেয়েটির মধ্যে জড়তার ছিটে ফোটাটুকুও নেই, যা শুভ্রকে অবাকের চরম সীমায় যেতে বাধ্য করলো। অপরিচিত একটা মানুষের গাড়িতে উঠেও কোনো মেয়ে যে এভাবে ভাবনাশীলভাবে চুল ছাড়তে পারে শুভ্রের জানা ছিল না। ঠিক মেয়েটা তার চুলে পানি ঝাড়ছে, যার পানি এসে পড়ছে শুভ্রের মুখে। শুভ্রের এবার প্রচন্ড রাগ লাগছে। একে তো বিনা অনুমতিতে গাড়ি উঠে বসে আছে, তারপরে পানি ছিটাছিটি করছে। অসভ্য মেয়ে। শুভ্র সিদ্ধান্ত নিয়েছে এই মেয়েটাকে সে এবার ইচ্ছে মতো বকে দিবে, কিন্তু সে কিছু বলে ওঠার আগেই মেয়েটি তাকে হা করে দিল। মেয়েটার কথাগুলো তো শুনলেন, সে আবার কিছু বলবে তখন মেয়েটা নাক ফুলিয়ে বলল, তোমার কাছে এখন আমি ঝামেলা হয়ে গেলাম পিচ্ছি? টানা 3 বছর আমার কাছে যখন ঘুরতো তখন মনে ছিল না যে আমি আজেরা ঝামেলা? তখন তো মধু লাগতো আমাকে সিনিয়র বউ বলে পাগল করে দিতে। মধু খাওয়া শেষ তো এখন আমি পিতা করল্লা, তাই তো? শুভ্রের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাবার মতো উপক্রম। কোথাকার কোন মেয়ে এসে তাকে যা তা বলছে আর সে বসে বসে শুনছে। বাহ, অসাধারণ তো। কিন্তু এখন আর বসে থাকা যায় না। এই মেয়ের বকবক শুনে মাথা নষ্ট করার মতো সময় শুভ্রের নেই। তাই গাড়ি থেকে বেরিয়ে মেয়েটিকে টেনে বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিল। মেয়েটি তো অবাক চোখে তাকিয়েছে, যেন সে এতটুকু আশাও করেনি, না করলেই নাই। তাতে শুভ্রের কি? ও কি কারোর আশা পূরণের ঠিকাদার নিয়ে রেখেছে নাকি? অবশ্যই না। তাহলে এই মেয়ের জন্য সহযোগিতা দেখানোর প্রশ্নই ওঠে না। এসব ভাবতে ভাবতেই শুভ্র গাড়ি চালাতে মন দিল। সারাটা সন্ধ্যা অসম্ভব ব্যস্ততায় কেটেছে শুভ্রের। এত ব্যস্ততার মাঝে মনের ক্যানভাসে অপরিচিত মেয়েটির মুখ ভেসে উঠল। বারবার বিস্ময় মাখা টলমলে চোখে ঠান্ডায় কেঁপে ওঠা তার পাতলা ঠোঁট, বৃষ্টির ছাপটায় ভিজে যাওয়া তার লম্বা চুল যেন খুব করে টানছে শুভ্রকে। কিন্তু শুভ্রের এসব তাকে সাড়া দেওয়ার মতো সময় থাকলে তো সে তো কাজের দুনিয়ায় অন্ধ প্রতীক। মেয়েটির চিন্তাকে জলাঞ্জলি দিয়ে এক বুক ক্লান্তি নিয়ে শুভ্র রাত 11টায় বাড়ি ফিরল। বাড়িতে নিজের রুমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল শুভ্র। গাড়ির সেই মেয়েটা তার রুমে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঠিক করছে। পরনে তার লাল শাড়ি, হাতে লাল চুল, মুখে একটা বউ ভাব আছে। কিন্তু কথা হলো মেয়েটি এখানে কি করছে? তাও আবার তার এমন সাজে হচ্ছে দেখি যে শুভ্রের রুমে কেউ পা রাখার সাহস পায় না, সেখানে একটা মেয়ে গৃহে সেজে বসে আছে। এসব কি মানাছে? শুভ্রের মাথা নষ্ট প্রায়। এসব কি হচ্ছে তার সাথে? এই মেয়ে তার রুমে কি করে? এটা কিভাবে সম্ভব? বাড়িতে এতগুলো মানুষ, অথচ এই মেয়েকে কেউ বাড়িতে ঢুকতে দেখলো না। স্ট্রেঞ্জ ব্যাপারটা। শুভ্র আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো। লাল শাড়িতে অপরূপা সুন্দরী যাকে বলে ঠিক তেমন সুন্দর মেয়েটি। এমন সুন্দর একটা মেয়ে নিজেকে তার বউ হিসাবে দাবি করছে, তাকে শুভ্রের খুশিতে তো নার্ভাস ডান্স দেওয়া উচিত। কিন্তু শুভ্রের মধ্যে কোনো খুশির ভাবই দেখা যাচ্ছে না, বরং তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট, আর কপালের ভাঁজ তার চিন্তার আকার প্রকাশ করেছে চলেছে ক্রমাগত। তার মাথায় এখন শুধু একটাই প্রশ্ন, কে এই মেয়ে? শুভ্রের ভাবনার সুতোকে ছিন্নভিন্ন করে মেয়েটি লাফিয়ে তার সামনে এসে দাঁড়ালো। শুভ্রকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলল। এমন কিছু হবে তা শুভ্র চিন্তাও করতে পারেনি। তার শরীরে যেন বিদ্যুৎ ধরে গেল। এতক্ষণ শুভ্র ভাবছিল হয়তো তার সাথে হ্যালোসিনেশন টাইপ কিছু একটা হচ্ছে, বাট এখন মনে হচ্ছে ব্যাপারটা বাস্তব। কিন্তু আবারও সেই কিন্তু
শুভ্র সব চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়ে মেয়েটিকে এক ঝটকায় নিজে থেকে ছাড়িয়ে নিল। এই মেয়ে, কে আপনি? হ্যাঁ, একজন অপরিচিত মানুষের বেডরুমে বসে যে বসে আছেন, আবার মাখামাখি করতে আসছেন, লজ্জা শরম নেই নাকি? মেয়েটি ছটছট চোখে তাকিয়ে আছে, যেন এমন কিছু হবে সেটা সে প্রত্যাশাই করেনি। তার চোখে যেন হাজারো অভিযোগ, হাজারো প্রশ্ন। শুভ্র, তুমি এমন কেন করছো? কি করেছি আমি? বিকেল থেকে অদ্ভুত ব্যবহার করছো। দেখো, তুমি যদি মজা করে থাকো তো এখন এসব বন্ধ করো। আমার মোটেও ভালো লাগছে না বলবি। এবার রাগ করলে তুমি আমাকে কিছুতেই মানাতে পারবে না। চুপ, এসব ন্যাকা কান্না বন্ধ করুন। আপনি রাগ করুন বা সুইসাইড করুন, আই ডোন্ট কেয়ার, বাট আপাতত আমার ঘর থেকে, ইভেন আমার বাড়ি থেকে বিদায় হন, নয়তো পুলিশ ডেকে হ্যারাসমেন্টের কেস দিয়ে দিব। গেট লস্ট। শুভ্র, তুমি আমার মৃত্যু কামনা করছো? আর কি বললে? আমি বাড়ি থেকে যাব? পাগল হয়ে গেছো তুমি? কি আজেবাজে বকছো? যা বলছি তাই, জাস্ট গেট লস্ট। শুভ্রের কথাটা শেষ না হতে হতেই মেয়েটি শুভ্রকে টেনে বিছানায় ফেলে দিয়ে শুভ্রের উপরে উঠে বসলো। কি সমস্যা তোর? বিকেল থেকে খেয়াল করছি খুব বার বেড়েছে না? কোনো মেয়ের সাথে প্রেম মেলা করে বেড়াচ্ছিস যে আমাকে ভুলে গেছিস? বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস? বল। মেয়েটা কলারটা টেনে কথাগুলো বলল। শুভ্রের ঘটনায় আকস্মিকতায় ভ্যাবাচাকা খেয়ে গেছে ওর মাথাটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। কোনো মেয়ের এতটা কাছে আসা হয়নি কখনো। কথাগুলো যেন সব অগোছালো হয়ে জড়িয়ে যাচ্ছে। দেখুন, সরুন বলছি, ভালো হচ্ছে না কিন্তু, সরুন। কি আপনি কি করছো বেবি? কার কাছে মধুর চাক পাইছো যে আমি এখন আপনি হয়ে গেছি? মেয়েটি কথা বলতে বলতে শুভ্রের ঠোঁটের দিকে এগিয়ে আসতেই শুভ্রের হার্টবিট বেরিয়ে আসার উপক্রম। কোনো রকম চোখ খিচে বন্ধ করে নিল সে। কপালে এই শীতেও অল্প অল্প ঘামের ছড়াছড়ি। হঠাৎই শুভ্র তার মুখে হালকা বাতাস অনুভব করে। চোখ মেলে তাকালো, মেয়েটি তার মুখে ফু দিচ্ছে। শুভ্র তাকাতে খিলখিল করে হেসে উঠে মুখ ভেঙে রুম থেকে বেরিয়ে গেল। সব কিছু যেন মাথার উপর দিয়ে গেল তার। তাড়াতাড়ি উঠে বসে কয়েকটা শ্বাস ফেলে নিল। উফ, আরেকটু হলেই হয়তো শ্বাস আটকে যেত। এসব কিছু রিয়েলিটিতে হতেই পারে না। নিশ্চয়ই এসব শুভ্রের হ্যালোসিনেশন। তাই হবে হয়তো। কাল সকালেই শুভ্রকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। এভাবে কাল্পনিক বইয়ে প্যারা নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়, কিচ্ছুতেই নয়। ভাবতে ভাবতে ডান পাশের দেওয়ালটা তাকিয়ে আবারও একচুট অবাক হতে হলো। তাকে একই, এতে শুভ্রের বিয়ের ছবি, আর পাশে বউ সেজে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার পরিচিত এই সেই মেয়ে যার সাথে কিছুক্ষণ আগেই সে ঝগড়া করলো। কিন্তু এটা কি করে সম্ভব? তার ভাবনার মাঝপথে কানে ভেসে এলো কেমন হাসির শব্দ। সবাই মিলে এমন পাগলের মতো হাসছে কেন? শুভ বুঝতে পারছে না। এই মাঝরাতে কি হাসির কম্পিটিশন শুরু করলো নাকি? শুভ্র রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে গেল। ডাইনিং এ সবাই বসে আছে। সবার সাথে আছে সাহিল আর তার একদিনের বউ। সাহিলের কথার প্রতি উত্তরে সে সবাই এইভাবে হেসে উঠছে তা বুঝতে আর বাকি রইল না শুভ্র। কিন্তু এই আহম্মকটা এত রাতে তাদের বাসায় কি করছে? কিরে শুভ্র, বাবির হাতের খাবারের টানে আমি 3 ঘন্টার জ্যাম ঠেলে ঠুলে মাঝরাতে হাজির, আর তুই এভাবে বেটকি মাছের মতো বেটকায় আসিস কেন? ভাবি শব্দটা শুনেই বুঝতে পারলো সাহেলও এই মেয়েটাকে তার বউ বলে সম্বোধন করছে। কি শুভ্র আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে ফিরে এলো। টেনশনে ক্ষুধা তৃষ্ণা সব মরে গেছে বলে মনে হচ্ছে। ওদের কথাগুলো খুব স্বাভাবিক ছিল। ওদের কথায় এটাই স্পষ্ট মেয়েটা শুভ্রের বউ, কিন্তু তার কিছু মনে পড়ছে না কেন? লাইফের বাকি সব ঠিকঠাক, শুধুমাত্র এই বউ বিষয়টা চেঞ্জ হয়ে গেল কিভাবে? এটা কিভাবে হতে পারে? শুভ্রের এখন কি করা উচিত? মেয়েটিকে মেনে নিয়ে সবার সাথে তাল মেলাবে, নাকি বলে দিবে যে তার কিচ্ছু মনে নেই? মেয়েটির নামটা পর্যন্ত জানে না শুভ্র। কিভাবে মানিয়ে নিবে এসে? তখনই দরজা খোলার শখে ফিরে থাকালে শুভ্র। হ্যাঁ, মেয়েটাই এসেছে, যে নাকি তার বউ। শুভ্র বিছানায় আট শোয়া অবস্থায় বসেছিল। মেয়েটিকে দেখে কিছুটা নড়ে চড়ে বসে বলে উঠল, শুনুন। কি সমস্যা? আবার আপনি কি সমস্ত? না মানে শুনো। জি বলো। তো তোমার নাম কি? কথাটা শুনেই মেয়েটা এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। কি ব্যাপার, কি খুঁজছো? ছাড়ো। কেন? বিয়ের 1 বছর পর তুমি আমার নাম ভুলে গেছো। অসাধারণ না ব্যাপারটা? তাই ভাবছি ঝাড়ুর বাড়ি দিয়ে অভিবাদন জানাবো। কথায় আছে না, মারের উপর ওষুধ নেই। না না, লাগবে না, আমি ঘুমাচ্ছি। 1 বছর? লাইক সিরিয়াসলি? আমি 1 বছর ধরে ম্যারিড আর আমি নিজেই জানি না। উফ, এত কনফিউশন নিয়ে বাঁচা যায়?
ঘুমাবে ভালো কথা, বিছানায় কেন? তো কই ঘুমাবো? জাহান্নামের চৌরাস্তায়, বাট খাটে না। সারাদিন আমার সাথে খাওয়াদাবাজি করে এখন আসছে খাটে ঘুমাতে। নামও বলছি, এক্ষুনি নামবা। আরে আমি ঘুমাবোটা কোথায়? সোফায় ঘুমাও, ব্যালকনিতে ঘুমাও, চাইলে ওয়াশরুমে ঘুমাও, আই ডোন্ট কেয়ার, বাট বিছানায় নয়। এই ঠান্ডায়? জি হ্যাঁ, এই ঠান্ডায়। ও 1 সেকেন্ড, একটা কাজ করো, তোমার ওই প্রেমিকার কাছে চলে যাও, তাহলেই তো হয়। আমরা ডিসমিস। ছি ছি, কি বলছো এসব? তুমি থাকতে অন্য মেয়ের কাছে কেন যাব? এসব ভাবাও পাপ। এই মারা বন্ধ করো, গেট ক্লোজ। ওকে ওকে, যাচ্ছি। কুল। শুভ্র সোফায় চুপচাপ বসে আছে আর মহারানী আর আমি ঘুমাচ্ছে। একদিনে শুভ্রের লাইফটা যেন এমন অবস্থা হয়ে যাবে কে জানতো। নিজেরই রুমে নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা লাগছে শুভ্রের। আচ্ছা, এটা কি স্বপ্ন? ঘুমিয়ে পড়লেই শেষ হয়ে যাবে। শুভ্রের এবার ঘুমানোর চেষ্টায় মেতে উঠলো, যেন ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যায়। কিন্তু এত সহজে নিস্তার মিললে তো হতচ্ছাড়া ঘুম চোখে ধরাই দিচ্ছে না। আর এদিকে সেটা কুকড়ে যাচ্ছে শরীর। শুভ্র ডিসিশন নিয়েছে, এটা যদি স্বপ্ন হয়ে থাকে তো আর কোনোদিনই বিয়ে করবে না। বউ একটু মারাত্মক হয় রে বাপরে বাস। শুভ্রের মতো বাঘকেও মেয়ে বেড়াল বানিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। হালকা রোদে ঝিলিকে ঘুম ভাঙলো শুভ্র। নিজের দিকে তাকিয়ে অবাক হলো সে। ওর গায়ে কম্বল চালানো, কাল রাতের ওই একই কম্বল তার ভাগ্যে জুটিনি। নিশ্চয় এটা তার হঠাৎ উদয় হওয়া বউ। এর কাজ ভাবতেই মনটা খুশি খুশি হয়ে গেল শুভ্রের। যাক বাবা, মায়া দয়া আছে তাহলে। ঘরের দিকে তাকিয়ে অবাক হলো শুভ্র। এ কি 12টা বাজে আর কেউ তাকে ডাকেনি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়, খেয়ে অফিসে রওনা দিল। সাথে নিয়ে গেল হাজারো টেনশন। শুভ্রের কি পাগল হয়ে গেছে নাকি ওর মেমোরি লস হয়েছে? কিন্তু মেমোরি লস হলে তো সবাইকে ভুলে যাওয়া উচিত, বাট নির্দিষ্ট একটা টাইম। বাট বাকি সব তো ঠিক হয়ে আছে। শুধু একটা মানুষকে ঘিরে সব ভুলে গেছে সে। কিভাবে এটা সম্ভব? এটা কি নতুন কোনো রোগ? স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন ম্যানেজার সাহেব। কোনো কাজ ছিল? জি, এখানে একটা সাইন লাগবে। আর স্যার, আজ 5টায় একটা মিটিং আছে, আর একটা মিটিং রাত 9টায়, সিক্রেট মিটিং সামনে ডেল্টার জন্য। ও হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মনে করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। প্রেজেন্টেশন এখনো রেডি করা হয়নি? ইটস টু মাই প্লেজার স্যার, আসছি। ম্যানেজার সাহেব, জি স্যার। আমি কি ম্যারিড? ম্যানেজারের চোখে বিস্ময়ের ছাপ। এমন একটা প্রশ্ন তার দিকে ছড়ে হবে আগে সে কল্পনাও করেনি। সরি স্যার। নাথিং নাথিং, আপনি আসুন। ম্যানেজার চলে যাওয়াতে শুভ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। কে জানে আরেকটু হলে ম্যানেজারও তাকে পাগল ভেবে বসতো কিনা। আচ্ছা, ফেসবুকে তার অ্যাভোডিউটটা চেক করলেই তো উত্তর পাওয়া যায়। শুভ্র তাড়াতাড়ি ফেসবুকে লগ ইন করলো। অ্যাভোডিউট চেক করার আগে শুরু হলো মেসেজের তুমুল বর্ষণ। মনে হচ্ছে সবাই যেন তার জন্য অপেক্ষা করছিল। মেসেজ চেক করে শুনলো অবাক, আরে এরা তো সবটার ভার্সিটির ফ্রেন্ড। মুহূর্তে মনটা ভালো হয়ে গেল শুভ্র। কিন্তু কথায় আছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না। শুভ্রর ক্ষেত্রেও তাই ঘটলো। বন্ধুর করা ছোট্ট একটা প্রশ্নে তার মনটা আবারও খারাপ হয়ে গেল। দোস্ত, ভাবি কেমন আছে? তোদের বিয়ের পর আর দেখা হয়নি। শুভ্র কোনো উত্তর না দিয়েই এফবি থেকে বেরিয়ে এলো। তার ফ্রেন্ড সার্কেল সবাই জানে সে ম্যারিড, বাট সে নিজেই জানে না। ব্যাপারটা নির্দ্বিধায় হাস্যকর। হঠাৎই ফোন বেজে উঠলো। স্ক্রিনে রোহানের নাম। ভাবতেই তুলে নিল ফটাফট, রহস্যের সমাধান পাবার আশায়। হ্যালো দোস্ত। দোস্ত, আমি খুব হতাশ ইয়ার। আমারও একই অবস্থা, বাট তুই হতাশ কেন? ভাবি মা হতে চলেছে, তুই আমাকে জানালি না। কি? শুভ্রের মাথা যেন আবারও আকাশ ভেঙে পড়লো। তার জানা মতে সে এখনো পিওর ভার্জিন, আর এখন শুনছে সে নাকি বাপ হতে যাচ্ছে। আরে বেটা, সে তো নিজেই জানে না, তো তোকে কি বলবে? কেমনে কি? উফ উফ, আর কি বাকি আছে শোনা। রাত 12টা বাজে। শুভ্র বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতেই ইচ্ছে করছে না ওর। এসব অগত্য ঝামেলা তার আর ভালো লাগছে না। তবু সে দরজা পার করলো। এ কি, পুরো বাড়ি এমন অন্ধকার হয়ে আছে কেন? শুভ্র ফোনের লাইট জ্বেলে কয়েকবার মা মা বলে ডাকলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। অন্ধকার হাতের সুইচ অন করতে মনে হলো বোম ফুটলো। চমকে পিছনে তাকাতে সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে শুভ্র। আজ যে শুভ্রের জন্মদিন, তার শুভ্র মাথাতেই ছিল না। এত টেনশনে মনে থাকার কথাও না। সবার দিকে তাকিয়ে শুভ্র বেশ অবাক। প্রায় 20 থেকে 30 জন হবে, আর সবাই ওর ভার্সিটির ক্লোজ ফ্রেন্ড। ওর বাবা মা, ফুপা ফুপি আর কনফিউজিং ওয়ালা বউ, আর 2জন অপরিচিত লোক। চারিদিকে
অসম্ভব সুন্দর করে সাজানো আছে। তার বউটাকেও পুরো বইয়ের মতো লাগছে। হালকা গোলাপি শাড়িতে একদম মায়াবতী। বউ যখন পেয়ে গেছে আজ রাতে বাসনটা সেরে ফেললেই হয়। এমনিতেই প্রেম তো পড়ে গেছে মনে হয়। শুভ্রের চিন্তায় সুতোকে টুকরো টুকরো করে তার বউ বলে উঠল। কি ছোট ভাই, কেমন দিলাম? ছোট ভাই শব্দটা শুনে শুভ্র উপকার। বউটাকে ভাই ডাকছে, এ আবার কোন নতুন ড্রামা? এসবের মানে কি? দেখছো মামানি, শুভ্র এখনো আমায় চিনতে পারেনি। আমি কিন্তু তাকে প্রথম দেখে চিনে ফেলেছি। কি বলছো এসব? আরে ও রোদ, চিনিস না ওকে? ছোটবেলায় তো পিছন পিছন ছুটতো। কি তুমি মানে রোদাপু? হ্যাঁ বুঝছি, তার মানে এসব প্রি প্ল্যান ছিল? পুরোটাই। তবে দোষটা তোর ছিল। আমি তোদের বাড়ি আসছিলাম, রাস্তায় হঠাৎ এইভাবে বৃষ্টি হবে বুঝতে পারিনি। তখনই কাকতালীয় ভাবে তোকে দেখতে পাই। প্রথমে না চিনলেও পরে ঠিক চিনে যাই। তাই তাড়াহুড়ো করে তোর গাড়িতে গিয়ে বসি। এই ঠান্ডায় বৃষ্টিতে ভেজার ইচ্ছা আমার ছিল না। ভেবেছি ভার্সিটি ফ্রেন্ডদের খুঁজে বের করে কন্ট্যাক্ট করে শুরু হলো প্ল্যানিং। তার সাথে আমাদের ছোটখাটো রিইউনিয়নও হয়ে গেল। তবে অল ক্রেডিট গোস টু রোদ আপু। দারুণ অ্যাক্টিং করেছো, মানতেই হবে। আর বেডরুমের ওই ছবি? ওটা রোহানের কাজ। গ্রাফিক্স, এডিটিং, হ্যান ত্যান ওরে ওটা বানাইছে। দোস্ত, খুব ট্যালেন্ট আছে। থ্যাঙ্কস দোস্ত, অনেকদিন পর মনে হচ্ছে আবার ভার্সিটি লাইফে ফিরে এলাম। হারামির বাচ্চারা, তোদের তো আমি দেখে নিব। আর মা বাবা তোমরাও? তো মামু আর মামানি আমার কথা রাখবে না তা হতেই পারে না। তবে রে, তুমি আমাকে ঝাড়ু পেটা করতে চাইলে লজ্জা করলো না? অসভ্য মাইয়া। একটুও করলো না। দোষটা তোর ছিল, তুই আমাকে চিনিস নি। এটা তোর অপরাধ। তুই 10 বছরে ভুলে গেছিস? আমি তোকে ঠিকই চিনেছি, তাই শাস্তি তোর প্রাপ্য। হ্যাঁ, আসছে। আমি তখন ছিলাম ক্লাস 5-এর বাচ্চা। আমার চেহারা আগের মতোই আছে, আর তুমি টোটালি চেঞ্জ। তো কি করে চিনবো? কে বললো আগের মতো আছিস? বহুত চেঞ্জ হয়েছিস। আগে ছিলি কিউট গোলা, এখন হয়েছিস হট। শয়তান মাইয়া। হট কি? তো হট কি সেটা এখনো বুঝিসনি? দেখতে তো বেশ বড় হয়েছিস, এখন এইসব বুঝিস না নাকি প্রবলেম আছে? রোদের কথায় সবাই হেসে উঠল, কিন্তু শুভ্রের মোটেও হাসি পাচ্ছে না, বরং কষ্ট লাগছে। সাথে রাগও। রোদের পরিচয় প্রকাশ না পাওয়াই ভালো ছিল। আগে তো ভালোই ছিল, ভবিষ্যতে টর্চার করছিল। শুভ্র ইচ্ছে হচ্ছে রোদকে একটা আছাড় দিতে। জীবনটা কি অদ্ভুত না? ছোটবেলায় রোদ যখন তাকে শুভ্র শুভ্র করে অস্থির করে তুলতো, কি অপমান করতো শুভ্র রোদকে। সময় আসলে অনেক কিছু পাল্টে দেয় মানুষের মনকেও। রাত 10:30, রোদ ছাদে এক কোনায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। মনটা হালকা খারাপ, কিন্তু কেন যে খারাপ তাই বুঝে উঠতে পারছে না ও। কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে আছো যে? আমার তো আর জামাই নেই, থাকলে না হয় সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতাম। যেহেতু নেই, সেহেতু একা দাঁড়িয়ে থাকাটাই শ্রেয়। ওরে বাবা, তাই নাকি? তুমি না শুধু সাইজেই বড় হয়েছো, কথাগুলো এখনো আগের মতোই। মনে আছে তোর আগের কথাগুলো? থাকবে না কেন? কি পাগলামিটাই না করতে ছোটবেলায়। সত্যি এখন মনে হলে নিজেরই হাসি পায়। তোর মনে আছে আগে তোর মেয়ে কোনো ফ্রেন্ড তোদের বাড়িতে এলে আমি ওদের ছিল চুইংগাম লাগিয়ে দিতাম, আর একবার তো ওদের খাবারে তেলাপোকা দিয়ে দিয়েছিলাম। তোর এই বান্ধবী এটা নিয়ে কি লাফালাফি, বাপ রে! কিন্তু তুই সবার সামনে কি অপমানটাই না সেদিন করেছিলি? খুব কষ্ট হয়েছিল সেদিন, তাই না? আজ হঠাৎ এই প্রশ্ন, এত দরদ, প্রেমে পড়ে গেলি নাকি? সরি বলার সুযোগটাও তো দিলে না, হঠাৎই খাওয়া হয়ে গেলে। অভিমান হয়েছিল বুঝি খুব? না, সেই ভুল করিনি। অভিমান সে তো ভালোবাসার একটি অংশ। আবেগে টাগেতে এসব হয় না। জাস্ট আবেগ ভেবে ভুলে গিয়েছি, ব্যাস। ও ভালোবাসাটা হলো আসলে একটা ফুটন্ত গোলাপ, বুঝলি শুভ্র? ফুটতে দেরি কিন্তু ঝরতে দেরি নয়। যখন তুই কাউকে ভালোবাসবি তখন দেখা যাবে সে তোর ভালোবাসা বুঝবে না, আবার যে তোকে ভালোবাসবে তুই তার ভালোবাসা বুঝবি না। এই লুকোচুরি খেলায় যখন ভালোবাসার উপলব্ধিটা হবে তখন দেখা যাবে সে তোর ধরাছোঁয়ার বাইরে, নয়তো তুই নিজেও জড়িয়ে গেছিস অন্য এক মায়াজালে। ভালোবাসাটা একটি দীর্ঘশ্বাস। মাঝরাতে বিষাক্ত বিছানায় শুয়ে পৃথিবীর দুই প্রান্ত থেকে হয়তো তুই ভাববি তার কথা, আর সে ভাবে তোর কথা। মাঝে থাকবে অসম্ভবের দেওয়াল, আর সাথে থাকবে এক মুঠো দীর্ঘশ্বাস। বেশ আবেগ মাখা কথা বলতে শিখে গেছো দেখছি। তা তো আগে থেকেই বলতাম, কিন্তু তোর দিকে তাকানোর সময় ছিল না হয়তো তখন। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই রোদের ফোন বেজে উঠল।
ফোন স্ক্রিনে জান লেখাটা দেখে মেজাজটা গরম হয়ে গেল শুভ্র, কিন্তু কিছু না বলে নিচে নেমে গেল। সিঁড়ির মাঝপথে রোদের কথাগুলো কানে আসছিল আর শরীর চলে যাচ্ছিল শুভ্রের। কার সাথে এত বেবি বেবি করে কথা বলা, যত সব। নিজেকে কন্ট্রোল করে প্রায় 2 ঘন্টা পর শুভ্র ডাইনিং গেল। বাড়িতে অনেক মেহমান হওয়ায় আজ রাতের খাবার দেরিতে খাওয়া হচ্ছে। ওর কিছু ফ্রেন্ড রয়ে গেছে এখনো। শুভ্র নামতে শুভ্রের মা বলে উঠল, শুভ্র, রোদকে ডেকে আনতো, সেই কখন ছাদে গেছে, এখনো আসেনি। শুভ্র চুপচাপ ছাদে চলে গেল। ছাদে গিয়ে শুভ্রের মাথা গরম হয়ে গেল। রোদ এখনো ফোনে কথা বলছে বললে ভুল হবে, হাসিতে যেন গড় করে খাচ্ছে। এবার আর শুভ্র নিজেকে ঠিক রাখতে পারলো না। একটানে ফোনটা কান থেকে ছুটিয়ে নিয়ে রোদকে নিজের সাথে চেপে ধরে বলে উঠল, কার সাথে এত প্রেমালাপ যে বাকি পৃথিবীকে ভুলে যাও? 10 বছর আগে সেম প্রশ্নটা আমিও করেছিলাম। উত্তরটা কি হয়েছিল জানো? বড় আপু সম্মানের জায়গায় থাকো, বউয়ের মতো তদারকি করতে আসবে না। আমার ব্যক্তিগত বিষয় তো নয়, গেট লস্ট। আমার উত্তরটাও আজ অনেকটা সেই রকমই হওয়া উচিত, তাই না? ভাই ভাইয়ের মতো থাক, জামাইয়ের মতো তদারকি করতে আসিস না। আর আমার ব্যক্তিগত বিষয় তো নয়। কথাটি বলেই রোদ শুভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে শুভ্রের হাত থেকে ফোনটা নিয়ে একটা রাগী লোক দিয়ে নিচে নেমে গেল। শুভ্র আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। রোদ যে প্রতিটি কথায় ছোটবেলার কথা টেনে খুঁচা মারে, তা শুভ্রের মোটেও ভালো লাগে না। আরে শুভ্র কি জানতো নাকি যে এই সময় এসে ওই মেয়ের প্রেমে পড়বে? কিন্তু রোদকে তা কিভাবে বোঝাবে? সে তো ছোটবেলার ঝাঁঝ ধারতেই ব্যস্ত। ধ্যাৎ, ভালো লাগে না। পরদিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সোফাতেই বসেই রোদ আর তার ছবিটা চোখে পড়লো। কি মিষ্টি লাগছে দুজনকে পাশাপাশি। ইস, যদি এভাবে পাশাপাশি থেকে যেতে পারতো সারাটা জীবন। যদি কি, অবশ্যই পারবে, তাকে পারতেই হবে। এই মেয়েটাকে তো তার চাই, যেভাবেই হোক। রোদের কথার ভাবনার প্রভাব কাটিয়ে পাশ ফিরে তাকালো শুভ্র। শুভ্র, আসবো? আসো। বিজি ছিলি নাকি? না, তেমন কিছু না। কিছু বলবে? না, করব। কি করবে? ওই তো, ওই ছবিটা নামাবো। তুই নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছিলি ছবিটার জন্য। সরি ভাই, ছবিটার কথা মাথাতেই ছিল না। কথাটা বলতে বলতেই রোদের দেওয়াল থেকে ছবিটা খুলে নিয়ে বিছানায় বসে পড়লো। খুললে কেন? থাকলে কি সমস্যা হতো শুনি? কি যে বলিস না, তোর মনে আছে আগে আমার সাথে রিলেটেড কিছু তোর রুমে থাকলে কি তুই কালাম বাঁধিয়ে দিতি? আর এটা তো স্বয়ং আমার ছবি। না বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই। বলেই ফ্রেমটা খুলতে লাগলো রোদ। শুভ্র রাগী কণ্ঠে বলল, এই ফ্রেমটা খুলছো কেন? ছবিটা বের করে ছিঁড়ে ফেলবো তাই। কেন ছিঁড়তে হবে কেন? থাকতে দাও না এমনি। একদম না। কাল পরশু যখন তোর বউ আসবে আর স্টোর রুমের কোণে এটা পড়ে থাকতে দেখবে, কি পরিমাণ সন্দেহ করবে তোকে ভাবতে পারছিস? হয়তো ভাববে তুই চুপি চুপি আর একটা বিয়ে করেছিস। ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রেও তাই। আমার বর যদি এমন পিক দেখে, বেচারা কষ্ট পাবে। তো কি দরকার সংসারে আগুন জ্বালিয়ে? না, যাই হোক, ছবিটা ছিঁড়বে না একদম। অবশ্যই ছিড়বো। এভাবে শুরু হয়ে গেল তাদের টানা হেঁচড়া। একবার এদিকে তো একবার ওদিকে। কে জিতে কে হারে, অবস্থা কিন্তু একই। যাক বাবা, ছবিটা সৃষ্টিতে ভিজছে রোদ। কালো পাড়ের খয়েরি শাড়িটা লেপ্টে আছে তার শরীরে। কোমরের নিচ পর্যন্ত নেমে যাওয়া চুলগুলো পিঠ ঢেকে আছে অগোছালো ভাবে। বকুল ফুলের হেলে পড়া একটা ডাল ধরায় অদম্য প্রয়াসে লাফালাফি করছে সে ক্রমাগত। শুভের চোখ যেন স্থির হয়ে আছে রোদের ঠোঁট জোড়াতে। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে ওর পাতলা ঠোঁট জোড়া। মেয়েরা যে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না শুভ্রের কাছে মনে হচ্ছে এই বৃষ্টিতে ভেজার মতো আনন্দকর বস্তু হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। শুভ্র যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছে। নিজের চারপাশে রোদ নামক একটা মায়াজাল এঁকে সে পা বাড়ালো গার্ডেনের দিকে। এদিকে রোদের চারপাশে কোনো খেয়ালই নেই, সে তো মুকুল ফুল ঝরাতেই ব্যস্ত। চারিদিকে রহস্যময় পরিবেশে তার অগোছালো শাড়ির ভাঁজে এক ফাঁক দিয়ে বেরিয়ে পড়া পেটের সেই কালো পিনটা যে কেউ মুগ্ধ চোখে দেখছে, তাকে তার বিন্দু মাত্র মাথা রাখেনি। হঠাৎই পেটে কারো স্পর্শে কেঁপে উঠল সে। চমকে উঠে পিছনে তাকাতে দেখতে পেল শুভ্রের মায়াবী মুখ। চোখজোড়া রোদের মায়ায় আবদ্ধ। নিজেকে ছাড়ানোর অদম্য প্রচেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন তার পাতলা কাঁপা কাঁপা ঠোঁট মেরে বলে উঠল, শুভ্র, ছাড়, কি করছিস? দূরে ঠেলে দিচ্ছ কেন? আগে তো কখনো এভাবে সরিয়ে দিতে না। বলে রোদকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। গায়ে মুখ বসতেই চাইলে রোদ শুভ্রকে সরিয়ে দিয়ে বলল, আগে কখনো কাছে আসতে না, তাই দূরে ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আজ করছি তাই বলছি।
ছাড়। আজ তো এসেছি। আজ আর আমি চাইছি না, সর। হুম হুম কিরে রোমান্স চলে? সাহিলের কথাটা শুনতেই দুজন বিদ্যুতের দেখে দুদিকে ছিটকে গেল। রোদকে লজ্জায় লাল হয়ে দৌড়ে পালালো। শুভ্র মাকে চুলকাতে কি দোস্ত, রুদকে দেখেই তোর মধ্যে যে লুচ্ছামো শুরু হয়ে যায় দেখছি। কাহিনী কি বস? শালা তুই এখানে কি করিস? প্রেম করা দেখি গো, প্রেম করা দেখি। তবে দোস্ত, তোর জন্য 320 ভোল্টের জটকা ওয়েট করছে। তুই গিয়ে ঘুমা যা। পরের 1 সপ্তাহ ঘুমাতে পারবি বলে তুই মনে হচ্ছে না। মানে কিসের ঝটকা? সারপ্রাইজ বন্ধু, সারপ্রাইজ। ওয়েট কর, আর মজা নেই। হা হা। আরে শোন তো, শুভ্র আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। আবার কিসের সারপ্রাইজ? এদের সারপ্রাইজকে কি ভয়ঙ্কর তা শুভ্রর বোঝা হয়ে গেছে। আল্লাহ জানে এবার কি হবে তার সাথে। জীবন থাকবে না যাবে। ঘুম ভাঙতে কেমন একটা অস্বাভাবিকতা টের পাচ্ছে শুভ্র। তাদের শান্ত বাড়িটা যে সকাল সকাল কোলাহলে ভর্তি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে সে। কিন্তু কারণটা কি? কোনো অকেশন তো নয় আজ। তবে কোনো রকম আড়ামোড়া ঘুমিয়ে রুমের বাইরে এসে চক্ষু চাওয়ার গাছ। এটি সারা বাড়িতে এভাবে সাজিয়ে সং বানিয়েছে কেন? মা, ও মা, কিরে চিৎকার করছিস কেন? এসব কি? এত মানুষের এত সাজ কেন? আজ তো রোদের এনগেজমেন্ট, সাজানো তো হবেই। কি কি বলছো এসব? রোদের এঙ্গেজমেন্ট মানে কি? রোদ আপু তো কিছু বললো না, আর হুট করে কিভাবে কি? হুট করেই কই, বিয়ের জন্যই তো রোদ দেশে ফিরেছে। নয়তো 10 বছর পর দেশে কেন ফিরবে হঠাৎ করে? শর্ত এখন অনেক কাজ পড়ে আছে। আর তুই যা, তৈরি হয় না ফটাফট। কিন্তু রোদ আপু রাজি তো? মানে অন্য কাউকে ভালোবাসে না তো? কি বলছিস এসব? ছেলেটা রোদকে অনেক ভালোবাসে। এমন ছেলে এখন লাখে একটা। রাজি না হওয়ার প্রশ্ন উঠছে না। তুই এসব না ভেবে গিয়ে রেডি হতো। শুভ্রের মাথা যেন আকাশ ভেঙে পড়লো। কি হচ্ছে এসব? তবে কি সাহিল এই সারপ্রাইজটার কথাই বলেছিল? রোদ আমাকে তো একবারও বললো না। এটা হতেই পারে না। রোদের বিয়ে আর অন্য কারোর সাথে ইম্পসিবল। হঠাৎই রোদকে গুনগুনিয়ে আসতে দেখে মেজাজ গরম হয়ে গেল শুভ্র। কাছাকাছি আসতেই হাত টেনে ছাড়েনি গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো শুভ্র। শুভ্র, কি হচ্ছে এসব? ছাড়, যখন তখন এসব কি? আর লাগছে তো, ছাড় বলছি। তোমার বিয়ে ঠিক হয়েছে অথচ আমায় বলনি কেন? তোকে বলাটা যে খুব জরুরি তা জানা ছিল না, তাই প্রয়োজনও বোধ করিনি। এবার ছাড়। ঠাডাই দিব একটা। খুব বউ হওয়ার শখ জাগছে তাই না? শখ না জাগারও তো কোনো কারণ দেখছি না শুভ্র। ছাড় আমাকে। তুই আমার ভাই, এর বাইরে কিছুই না। কিসের ভাই? আগে তো জোর করেও ভাই ডাকাতে পারতাম না, আর আজ ভাই হয়ে গেলাম। হ্যাঁ, হয়ে গেলি। আগে যার জন্য জোর করতি তা পেয়ে গিয়ে তো তোর খুশি হওয়া উচিত। তবু এত সমস্যা হচ্ছে কেন? বোঝো না তুমি? এতটাও অবুঝ না তুমি যে বুঝতে পারছো না আমার কি সমস্যা? আমি বুঝতে চাই না। তুই প্লিজ সর আমার উপর থেকে। এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এটা একটা বিয়ে বাড়ি। আশেপাশে অনেক মানুষ আছে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। বরের বাড়ি থেকেও মানুষ আসছে, আমি চাই না ওদের সামনে আমার ইমেজ নষ্ট হোক। সো লিভ মি। তাই বিয়ে নিয়ে এত টেনশন? হওয়াটাই স্বাভাবিক। আর আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না রোদের। তার আগে কারণ ঠোঁটে স্পর্শে স্তব্ধ হয়ে গেল সে। প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল রোদের ছোটাছুটি। কিন্তু শুভ্রের সাথে পেরে উঠল না। এক পর্যায়ে বাধ্য হয়েই জোরে ধাক্কা দিয়ে বসলো রোদ। শুভ্র একটু সরে দাঁড়াতেই বসিয়ে দিল একটা থাপ্পড়। শুভ্রর গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এতটা আশা করেনি সে। কি সমস্যা তোর? আমি তোর বউ নই, কথাটা কি ভুলে যাস? একটা মেয়ের সাথে এমন বাজে বিহেভ করতে রুচিতেও বাধে না তোর? বউ নও, বউ হতে কতক্ষণ? ছাড় আমায়। ঠিক বলেছিস, বউ হতেও বেশিক্ষণ দেরি নাই। মাত্র 3 দিন, তারপরেই বউ হয়ে অন্যের ঘরে থাকবো। সো মাইন্ড ইট। বউ যদি হতেই হয় তো আমার বউই হবে তুমি। ছোটবেলায় তো খুব বলতে, শুভ্র আমি তোর বউ হব, বউ হব। তো আজ কিসের এত তেজ তোমার? সেটা ছোটবেলা। আমি আর এখন আমি তো অনেক পার্থক্য শুভ্র। ছোটদের মতো পুতুল খেলার বয়স এখন আর নেই। পুতুল খেলার মতো সব ফালতু চিন্তা ভাবনাও ফেলে আসছে সেই ছোটবেলায়। সো প্লিজ এসব মনে করে ঢং করা বন্ধ কর। আর তাছাড়া ছোটবেলায় তো তুইও বলতি তোমার মতো মেয়েকে আমি কখনো বিয়ে করবো না, দরকার পড়লে বিয়েই করবো না, তবুও তোমাকে বিয়ে করবো না। ছি! তাহলে আজ আমার বউ বানানোর এত শখ শরীরের নেশায় নাকি? রোদ, কি বলতে চাও তুমি? শুনে রাখো, নেশা হোক বা ভালোবাসা, যা ইচ্ছে তাই হোক না কেন, বউ তুমি আমারই হবে। তোমাকে আমার চাই চাই।
সেটা যেভাবেই হোক। অন্য কারো বউ হওয়ার চিন্তা করলে তাকে এবং তোমাকে দুজনকে মেরে পুঁতে ফেলবে। তুই ভালো সাইকিয়াট্রিস্ট দেখা শুভ্র। পাগল হয়ে গেছিস, জাস্ট পাগল হয়ে গেছিস। কথাটা বলেই রোদ দৌড়ে নিচে নেমে গেল। আর শুভ্র সেটা দেয়ালে আঘাত করে চলছে ক্রমাগত। হ্যাঁ, পাগল হয়ে গেছে সে, টোটালি পাগল হয়ে গেছে। রোদের যেন পাগল হয়ে গেছে। জীবন কখনো প্রেমে পড়েনি শুভ্র, উল্টো তার প্রেমে পড়েছে কত মেয়ে, কাউকে ভালো লাগেনি তাই পাত্তাও দেয়নি। কিন্তু আজ এমন এক মেয়ের প্রেমে পড়েছে যে তাকে পাত্তাই দিচ্ছে না। ক্যাম্পাস কাঁপানো ছেলে আজ একটা মেয়ের প্রেমে উপকার। সে মনেও শুভ্র, সে মনেও শুভ্র রুমের মধ্যে পায়চারি করছে আর সাহেল বেডে বসে আপেল খাচ্ছে। ওই শালা, আমি এদিকে টেনশনে বাঁচি না আর তুই বসে অলওয়েজ মজা ভালো লাগে না। আমার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই মজা করে যাচ্ছিস। টু মাচ ইয়ার। এই সারে সর্বনাশ, তুই বিয়া করলি কবে, বউ পাইলি কবে? চর খাইতে চাস? ওকে, আমি সিরিয়াস দোস্ত। তুই এক কাজ কর, কন্যাকে তুলে নিয়ে সব করে ফেল, আই মিন বিয়ে করে ফেল। কি শেষ পর্যন্ত কিডন্যাপ করব? তো অবশ্যই করবি, ভালোবাসার জন্য কত সভ্যতা ধ্বংস হয়ে গেল, আর তুই এই সামান্য ভদ্র ছেলের পদবি ধ্বংস করতে পারবি না। এই তোর ভালোবাসা? ঢং কম কর। কিন্তু রোজ যে মাইয়া রাজি হবে বলে তো মনে হচ্ছে না। লাইক সিরিয়াসলি, এই আহাম্মকে দেখি। তুই কি মেয়ে তুলে নিয়ে যাওয়ার আগে ওর পারমিশন নিবি নাকি ছাগল? যে হেই মিস, ক্যান আই কিডন্যাপ ইউ? ডাফার, আমরা মেয়ে কিডন্যাপ করছি। কিডন্যাপিং বিষয়টি হবে আকস্মিক, এটাই নিয়ম, বুঝেছিস? এমন ভাব করছিস যেন লাইফে কত কিডন্যাপ করছিস। হ্যাঁ, তো তোর সন্দেহ আছে তোর বোনকে তুই তুলে নিয়েই বিয়ে করতাম, বাট দেখ আমি তুলে নেয়ার আগে সে বাসায় গিয়ে হাজির, সুযোগই দিল না। তবে আমি তোকে একটা ফ্রি অ্যাডভাইস দিতে পারি। কি? যদিও তোর সব অ্যাডভাইস খ্যাত মার্কা, তবু বল শুনি। দেখছিস, দাম দিলি না তো। তুই অলওয়েজ আমার সাথে এমন করিস, কষ্ট হয় আমার। ওইসে, কেউ দেখতেছে না তো এবার ঢংটা থামা, বল কি বলবি। শোন, রুদকে বউ সাজানোর পর কিডন্যাপ করিস, বুঝেছিস? কেন? তাহলে সাজানোর এক্সট্রা টাকা লাগবে না। শালা কিপটা। নাদিয়া ঠিকই বলে, তুই আসলেই কিপটা। আমি এত বড় বিজনেসম্যান হয়ে আমার বউয়ের সাজ নিয়ে কিপটামো করবো? স্টুপিড। এই তো লজিকটা বুঝলি না। আবে, মাইয়াকে সাজাইতে সাজাইতেই দেখবি কেল্লা ফতে। রুদ যে মাইয়া, চেঁচাইয়া তো পুরো পার্লার কাঁপাই ফেলবো। তারপর মেয়েদের সাজাতে যে টাইম লাগে, এতক্ষণে তো তোর সুপা মশাই, আই মিন তোর হবু শ্বশুর মশাই পুলিশ নিয়ে হাজির হয়ে যাবে। সিরিয়াসলি? অবভিয়াসলি সিরিয়াসলি, আমি ফাউল কিছু বলি নাকি? অ্যাকচুয়ালি তুই যা বলিস সব ফাউলি বলিস, তাই বিশ্বাস করতে কষ্ট হয়। তুই আবার অপমান করছিস আমায়। থাক তুই, আমি তার চেয়ে সুন্দরী মাইয়া দেখে আসি, তাও লাভ আছে। চুপচাপ বস, নয়তো নাদিয়াকে এখনই ফোন করে বলবো তুই এখানে কি করছিস। আরে দোস, তুই তো আমার কলিজা। দেখ, আমি এখানেই বসে আছি, বম মারলেও সরতাম না, একদম পাক্কা। রোদের গায়ে হলুদ আজ আর কালি বিয়ে, সবার আনন্দের সীমা নেই, শুধু শুভ্র ছাড়া। শুভ্র শুধু ছটফট করছে আর সাহেলকে চালিয়ে মারছে। জীবনের প্রথম প্রেমে ভেস্তে যাবে, এটা তো হতেই পারে না, কিছুতেই না। সাহেল আবারও তার ফ্রেন্ডদের ইনফর্ম করছে, সবাই এসে হাজির। সবাই নাকি দারুণ এক্সাইটেড, বিয়ের আসর থেকে বউকে কিডন্যাপ করবে। এর চেয়ে অ্যাডভেঞ্চার কিছু হয় নাকি? তাদের প্ল্যানিং এর শেষ নেই। এদের দেখে মনে হচ্ছে সবকটা বিশ্ব ব্যাংকে ডাকাতি করতে যাচ্ছে। যত সব সাংস্কৃতিক বাড়াবাড়ি যাকে বলে আর কি। আর সাহেল যেখানে আছে সেখানে বাড়াবাড়ি জিনিসটা বাড়াবাড়ি ভাবে থাকবে, এটাই অলওয়েজ, এটাই নিয়ম। এদের মধ্যে আসিফের কথাটা শুভ্রের বেশ মনে ধরেছে। হ্যাঁ, তার উচিত রোদকে আবারও বুঝিয়ে বলা। কারোর জন্য ডেসপারেট হওয়াটা যদি ভালোবাসা হয় তাহলে শুভ্র রোদকে প্রচুর ভালোবাসে, এটাই তো রোদকে বুঝতে হবে। তাহলেই তো ঝামেলা খতম। কিন্তু রোদকে ছাদ পর্যন্ত আনবে কিভাবে? ওর আশেপাশে যাওয়া তো এখন দুষ্কর। এটা নিয়েও ওর ফ্রেন্ডদের প্ল্যানিং এর তো সীমা নেই। অবশেষে প্ল্যান তৈরি হয়ে গেল। রোদ তার ফ্রেন্ড আর আপুদের ছাদে আড্ডা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। শুভ্র সহ ওর ফ্রেন্ডরাও আছে সেখানে। আড্ডা এখন চরমে পৌঁছে গেছে। ঠিক তখনই সাহেল বলে উঠল, রুদ, বিয়ে হয়ে তো কাল চলেই যাবে, একটু চা খাইয়ে সবার সেবা করে যাও। শুভ্র সব ফ্রেন্ডরাও তালে তাল মিলালো, সাথে মেয়েরাও। এটাই তো তাদের প্ল্যান, রোদকে একা বাইরে বের করা। কি হলো, যাও? হ্যাঁ যাও রোদ। আচ্ছা আমি যাচ্ছি।
নাও হ্যাপি। রোদ বেরিয়ে যেতেই শুভ্র ফোনের বাহানা করে বেরিয়ে গেল, আর সাথে সাথেই রোদকে টেনে নিয়ে স্টোর রুমে ঢুকে গেল। সব যেহেতু আগে থেকেই সেট, সো কোনো সমস্যাই হলো না। কি সমস্যা কি তোর? এখানে আনলি কেন? সর, আমায় যেতে দে। প্লিজ রোদ, একটু শোনো আমার কথা। কিছু বলবি তুই? যাই বলিস না কেন, আমার কিছু শোনার নেই, আমাকে যেতে দে। প্লিজ রোদ, একটু শোনো প্লিজ। ওকে বল কি বলবি, বাট দূরে দাঁড়িয়ে বল। রোদ প্লিজ, বিয়েটা করো না প্লিজ। পাগল হয়েছিস তুই? কাল বিয়ে, এখন বলছিস বিয়ে করবো না? আমি আমার পরিবারকে যথেষ্ট ভালোবাসি, আর আমি তাকে অবশ্যই বিয়ে করবো। তোর যদি এটা বলার থাকে তো বলা শেষ, এবার আমি গেলাম। রোদ, আমিও যে তোমাকে ভালোবাসি, তার কি হবে? পারবো না তো তোমাকে ছাড়া থাকতে। লাইক সিরিয়াসলি, তুই আমায় ভালোবাসিস? নাইস জোক। প্লিজ অব্র, এসব প্র্যাঙ্ক বন্ধ কর। এটা প্র্যাঙ্ক নয় রোদ, আই ম্যাডলি লাভ উইথ ইউ। প্লিজ বোঝার চেষ্টা করো, একটু বোঝো আমায় প্লিজ। যে ছেলে আমায় দু চোখে দেখতে পারতো না, কথায় কথায় গায়ে হাত তুলতো, অপমান করতো, সে আমায় ভালোবাসে? অসাধারণ, বাট এখন কিছু করার নেই। তাছাড়া এই 10 বছর যখন চলেছে, এখনো চলবে। যেতে দে আমায়। ওটা 10 বছর আগের কথা, ওসব ভুলে যাও প্লিজ। 10 বছর আগের কথা টেনে এনে আমায় এখন শাস্তি দিও না প্লিজ। তোকে শাস্তি দেওয়ার মোডও এখন আমার আর নেই শুভ্র। প্লিজ এইসব ন্যাকামো বন্ধ কর আর আমায় যেতে দে। তোমার কাছে এসব ন্যাকামো লাগছে? নয়তো কি, আমার আর ভালো লাগছে না। শর্ত। কথাটা বলেই রোদ বেরিয়ে গেল। শুভ্র আর আটকা নেই, কি বলবে তাই বুঝে উঠতে পারছিলই না। সব যেন গুলিয়ে যাচ্ছিল শুভ্র। ভালোবাসার কথা বলাটা হাজারটা প্রেজেন্টেশন দেওয়ার চেয়েও যে হাজার গুণ কঠিন তা আজ বুঝে গেছে শুভ্র। শুভ্র রুম থেকে বের হতে দেখলো সব কটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর শুভ্র থেকে হা করে তাকিয়েছে, যেন সে আস্তে আস্তে এলিয়েন। কি সমস্যা? এভাবে তাকিয়ে আছিস কেন? কি হলো দোস্ত? কি করলি? হানিমুন করলাম, আই প্র্যাকটিক্যালি দেখাই কি করছি। ডাফার, আরে চেতস কেন শালা? রোদ কি বললো তাই বল। ঠাস করে মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। তার নাকি এসব ন্যাকামোতে টাইম নেই। দোস্ত, মোস্ট পপুলার বিজনেসম্যানের একটা মেয়ের কাছে কুপকার বাবা যায় এগুলা। চুপ কর তো তোরা। ধ্যাত, সারা জীবন চিরকুমার থাকতে হবে মনে হচ্ছে। প্রেমে পড়ার জন্য আর মেয়ে পাইলাম না, শেষমেশ এই মেয়ে। তোরাও কোনো পাহাড় উদ্ধার করতে পারছিস? 10 জন মিলে একটা মেয়েকে ম্যানেজ করতে পারছিস না? আরে দোস্ত, আমরা একটা শুভ্রকে কি সামলাতে পেরেছি এতদিন, আর তার উপর যে জাজ ডালে সেই মাইয়াকে ম্যানেজ করতে কাঠখড় পুরাইতে হবে রে। বাট আমরা পুরাবো, পুরো বাংলাদেশের কাঠখড় পুড়িয়ে সাই করে ফেলবো, নো টেনশন। মাইন না খেতে চাইলে চোখের সামনে থেকে বিদায় হ শালা। এরপর চলে গেল সভা। পরদিন সকালে শুভ্রকে ড্রয়িং রুমে হাঁটতে দিকে সাইল চিন্তিত হয়ে বলল, শুভ্র, এই শুভ্র, তুই এখনো কুল কেমনে? প্রিপারেশন নে, কেমনে কিডন্যাপ করবি? হয়ে গেছে। কি হয়ে গেছে? কিডন্যাপ হয়ে গেছে। কেমনে কি? তুই তো এখানে, তো কিডন্যাপ কিভাবে হলো? কিডন্যাপার হায়ার করেছিলাম, তারাই করেছে। আমি নিজে কিডন্যাপকে তো বলেছিলাম বিয়ে আমি তোমাকেই করব, তুমি রাজি হলে না। কি আর করার, আই ওয়াজ হেল্পলেস। তুই এতটা নিচে নামবি ভাবিনি। এবার কি তুই জোর করে বিয়ে করবি? দরকার হলে তাই। কখনো না, তোকে আমি কিছুতেই বিয়ে করব না, না, না। আগে তো এই আমার জন্যই পাগল ছিলে, এখন কি সমস্যা? ওই যে আগে মাথার স্ক্রু ঢিল ছিল, এখন ঠিক হয়ে গেছে, তাই এখন আর তোকে বিয়ে করার মতো বোকামো করতে চাই না। ছাড় আমায়। প্লিজ রোদ শোনা, বোঝার চেষ্টা করো প্লিজ। এমন জেদ করো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসি, খুব ভালোবাসি। দুদিনে এত ভালোবাসা আসে কোথা থেকে? ভালো তো আগে থেকেই বাসতাম, তুমি বলার বা বোঝার সুযোগ দিয়েছিলে কি? আগেই তো হারিয়ে গেলে ধরাছোঁয়ার বাইরে। তখন আমার সাথে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই ছিল না। মিথ্যা অজুহাত দিবি না, ছাড় আমায়। শুধু ভালোবাসা কেন, ভালোবাসার পাহাড় এনে দিলেও আমি তোকে বিয়ে করছি না। ছাড় তো, আমার বর নিশ্চয়ই এসে গেছে। আমি এখানে তোমার হাতে পায়ে ধরছি, আর তুমি তোমার বর নিয়ে চিন্তা করছো? এত ভালোবাসা, মেরে পুঁতে ফেলবো তোমার বরকে। আসিফ, হ্যাঁ দোস্ত বল। কাজী কই? নিয়ে আয় তাড়াতাড়ি, বিয়েটা এক্ষুনি হবে। দোস্ত, কাজের রাস্তায় জ্যামে পড়ছে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। দেখ, ভালো হচ্ছে না বলে দিলাম। বললাম তো করবো না বিয়ে, জোর করছিস কেন? ভালোবাসি তাই। ভালোবাসিস? মনে আছে বলেছিলাম ভালোবাসার রং গাঢ় লাল। হয়তো আজ তা আমার কাছে, কাল হবে তোর কাছে, শুধু সময়টা ভিন্ন, আর কিছুই না। সেদিন হেসে উড়িয়ে দিয়েছি, তো আজ কি হলো?
তোমার কথাটা তো সেদিনই বুঝেছিলাম যখন আমায় ছেড়ে দূরে চলে গিয়েছিলে। প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করেই বুঝেছি ভালোবাসাটা আসলে কি, দূরে থাকাটা কত কষ্টের, শূন্যতাটা কত ভয়াবহ। দেখ শুভ্র, তখন আমি ভালোবাসতাম, তুই বাসতি না, আর এখন তুই বাসিস, আমি বাসি না। ইকুয়াল ইকুয়াল। এখন আমায় যেতে দে প্লিজ। আমি আমার হবু বরকে ভালোবাসি, তোকে নয়, প্লিজ। চুপ, একদম চুপ। বিয়ে তো তোমাকে করতেই হবে এখন এবং এই মুহূর্তে। সাহেল কাজী এখন এলো না কেন? এই তো চলে এসেছে বাবা, নো চাপ। কথাটা শুনে পিছনে তাকিয়ে শুভ্রের চোখ বেরিয়ে আসার উপক্রম। এই কি ফুপা? শুধু ফুপা না, শুভ্রর বাবা মা সহ আত্মীয় স্বজন সব। কেমনে কি? ওরা কিভাবে জানলো শুভ্রদের লোকেশন? এবার কি হবে? তো তোমরা তো ছেলের বিয়ে আমরা আসবো না? মানে তোমরা রেডি নেই আমার উপর? রাখবো কেন? আজীব কথা বলিস। আরে ওকে বেঁধে রেখেছিস কেন? ফুল আর কাজী সাহেব, আসেন আসেন। এবারও যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। হচ্ছেটা কি? বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো তাদের মুখও হাসি আসে। আরে এখানেই হাসির কিছু হয়েছে নাকি? রোদও মা হয়ে খুশি। মা, তোমরা একটু রেগে নেই? আমি যে রোদকে কিডন্যাপ করলাম, বরযাত্রীরা তোমাদের অপমান করেনি? নিজেরা নিজেদের কিভাবে অপমান করব? আমরাই তো বরযাত্রী। মানে মানেটা খুব সহজ সরল আর সাবলীল। আজকে রোদের বিয়েটা তোর সাথেই ছিল। হোয়াট? জি হ্যাঁ, আন্টি তোর বর পরিষ্কার করতে গিয়ে তোর ডায়েরিটা উদ্ধার করে, যেখানে রুদকে নিয়ে তোর প্রেমের বাক্যের সরাসরি। হঠাৎ হারিয়ে যাওয়া রুদকে পাওয়ার আশায় যে একের পর এক মেয়েকে রিজেক্ট করেছিস তা বেশ বুঝতে পারে আমাদের ইন্টেলিজেন্ট আন্টি। তারপরই বিয়ে ঠিক করা হয় রুদের সাথে। কিন্তু রুদ বিয়ে করতে নারাজ। সে কিছুতেই তোকে বিয়ে করবে না। ওকে হাজার বুঝিয়েও যখন লাভ হলো না, তখন শেষ চেষ্টা হিসেবে তোর ডায়েরিটা পাঠানো হলো ওর কাছে। আর মাইয়া দেখো ইমোশনে বেসে গিয়ে রাজিও হয়ে গেল। তবে ওর একটা শর্ত ছিল। ওই সাহেল, তুই থাম, এখন আমি বলি। এবার সত্যটা ছিল তোকে যেন বিয়ের কথাটা বলা না হয়। সে তোকে শাস্তি দিতে চাই, তাই সবাই চুপ। তার মানে তোরা সব জানতি? তাহলে এসব কেন? দোস্ত, এসব আমাদের করা। তুই বন্ধু হিসেবে হেল্প চাইলি না করে পারি, তাই তুমুল আগ্রহে হেল্প করলাম। তোর বউকেই তো কিডন্যাপ করে এনে দিলাম। দারুণ করেছি না? একেই বলে কর্তব্যবোধ। সাহেলের কথায় সবাই হেসে উঠল। শুভ্রের তো নিজেকেই বোকামিতে নিজে গাড়ি চড় মারতে ইচ্ছা করছে। তার আগে তাদের ফ্রেন্ডগুলোকে আছাড় দিতে ইচ্ছা করছে। প্রেসিডেন্ট 13টা বাজি ছেড়ে দিয়েছে ইয়ার। শুভ্রর প্যাঁচা মুখ আর রোদের হাসি মুখ অবশেষে ক্যামেরা বদলি হলো। আর ওরা বন্দী হলো একটা নতুন বন্ধনে, ভালোবাসার পবিত্র বন্ধন। বাসর ঘরে ঢোকার সাহস জোগাতে পারছে না শুভ্র। একটা এগুলোই পা যেন অটোমেটিকলি দুপা পিছিয়ে যাচ্ছে। আর তার পিছনে দাঁড়িয়ে থাকা 10 হারামজাদাকে দেখেও ওর কনফিডেন্স লেভেল আরো লো হয়ে আসছে। এমন বন্ধু থাকলে মানুষ তো শত্রুর কাছেও সেফ ফিল করবে। মির্জাফর এক একটা এদের দাঁত কালাম দেখে শুভ্রের ইচ্ছা করছে ঘুরে দৌড় লাগায়। এক সপ্তাহ যাবৎ যে সারপ্রাইজগুলো পেয়ে চলেছে, তারপর আর ভরসা রাখতে পারছে না ওদের উপরে। না জানি কি করে রাখছে ভিতরে। তার থেকে বড় কথা রোদ। সে ছোট্টবেলায় কোমলমতি রোদ যে এখন বাঘিনী হয়ে গেছে তা এতদিনে বেশ বুঝে গেছে শুভ্র। এই বাঘিনীর হাতেও যে তার নিস্তার নেই সে সম্পর্কে নিঃসন্দেহ শুভ্র। সব চিন্তায় করে শুভ্র দরজার পাশে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। এই শালা, তুই যাবি ভেতরে নাকি কিক মারুম? যাচ্ছি তো। জলদি যা। কথাটা বলে সাহেল এক ধাক্কায় শুভ্রকে রুমের ভেতরে পাচার করে দিল। শুভ্র হুমড়ি খেয়ে পড়লো। কোনো রকম নিজেকে সামনে নিয়ে বিছানায় গুটিসুটি বসে থাকা রোদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, হাই। কি চাই? কি চাই মানে? কি চাই মানে? এখানে কেন এসেছেন? তো বাসর ঘরে মানুষ যে কারণে আসে আমিও তাই এসেছি। সব কথা। পুরো 10 বছর আমাকে কষ্ট দেওয়ার পর আসছেন বাসর করতে? আরে কষ্ট তো তুমি দিয়েছিলে আমাকে। 10টা বছর দূরে ছিলে, বাবা মার সাথে ঠিকই কথা বলেছো, কিন্তু আমাকে তোমার নাম্বারটাও দিতে মানা করেছো। কোথায় আছো সেটা বলা তো দূরের কথা, শুধু জানতাম তুমি দেশে নেই, ব্যাস। এটাই কি তোর প্রাপ্য ছিল না? সেই ক্লাস 5 থেকে তোর পেছনে পাগল ছিলাম, তখন তুই ক্লাস 3-তে পড়তি। আমি বাচ্চা ছিলাম তাই একটু বেশি পাগলামি করতাম, কিন্তু তুই সবসময় আমায় ফেলে দেওয়া কোনো জিনিসের মতো ট্রিট করতি, কারণ জানতি এই রোজ তোর পিছিয়ে পড়ে থাকবে। আমি মনে হয় তখন দামড়া ছিলাম,
তবু সরি, রোদ তখন বুঝতে পারিনি, মাফ করে দাও প্লিজ। সরি, জাস্ট সরি। তুই জানিস সেদিনের পর থেকে কত রাত আমি শুধু কান্না করে কাটিয়েছি। ছোট্ট একটা ব্যাপার নিয়ে কতটা নিষ্ঠুরের মতো অপমান করেছিলে আমায়। এ চলে গিয়েছিলাম তোর প্রতি সব ভালোবাসাটুকুকে জেদে রূপান্তর করে। 10টা বছরে একটা বারও ইচ্ছে হয়নি তোর সাথে দেখা করার, কিন্তু হঠাৎ যখন মামানি বিয়ের প্রপোজাল দিল অবাক হলাম, কিন্তু মেনে নিতে পারিনি। স্ট্রংলি মানা করে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্তটা পাল্টাতে বাধ্য হলাম। তোর ডায়েরিটা পড়ে কি কাহিনী বলতো? আমি চলে যেতে ভালোবাসা উপচে পড়ছিল নাকি? ডায়েরিতে শুকিয়ে যাওয়া রক্তের ছাপ কেন? ভালোবাসি তোমাকে, কতটুকু জানি না, কিভাবে তাও জানি না, শুধু কষ্টটাই জানি, ঠিক কতটা কষ্ট হয়। তুমি যখন আমাদের বাসায় আসা বন্ধ করে দিলে, প্রথম দিনটা নিজেকে বুঝিয়েছি আমি অনেক হ্যাপি, কিন্তু পরের দিনগুলো যে এভাবে অসহনীয় হয়ে উঠবে ভাবিনি। প্রথমে মন খারাপ, তারপর দম বন্ধ ভাব, যেন গলায় ফাঁস দিয়ে দিয়েছে কেউ। তুমি এত রাগী কেন বলো তো? তোমার সেই ছোট্ট ছোট্ট কথাগুলো শোনার জন্য পাগল হয়ে পড়েছিলাম। সেই মুহূর্তে আমি আর কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু মাথায় একটা কথাই ছিল, তোমাকে আমার এই মুহূর্তে চাই। শেষমেশ আম্মুকে গিয়ে জিজ্ঞেস করেই নিলাম তোমার কথা, তুমি কেন আসছো না। আম্মু সাবলীল ভঙ্গিতে বলে দিলেন তুমি আর দেশে নেই, কিন্তু কথাটা আমি এতটা সহজে নিতে পারলাম না। আমার পৃথিবীটা যেন ঘুরে গেল মুহূর্তেই। আমি এমন কিছু আশা করিনি কখনো, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। সেদিন রাগে দুঃখে হাত কেটে ডায়েরির পাতায় ভিজিয়েছিলাম, জানি না কেন, হয়তো তোমাকে অপমান করার শাস্তি দিচ্ছিলাম নিজেকে। রোদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্রের চোখে পানি টলমল করছে। একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে শুভ্র আবারও বলতে শুরু করলো। কারোর জন্য কেউ অসুস্থ হয়ে যেতে পারে, আমি এটা কোনো কালেই বিশ্বাস করতাম না। কিন্তু জেএসসি পরীক্ষার আগে যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন কেন যেন মনে হচ্ছিল তোমাকে একবার দেখতে পারলে আমি সুস্থ হয়ে যাব। একবার তোমার মুখে শুভ্র নামটা শুনলেই ব্যথাগুলো দৌড়ে পালাবে, কিন্তু কোনো উপায় ছিল না। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নেই, নিজেকে বোঝাই তুমি ফিরবে, অবশ্যই ফিরবে। আম্মু রানা এক একটা মেয়েকে কত কষ্টেই না ভাগাতে হয়েছে আল্লাহ মালুম। তবে সব কষ্ট সার্থক, আমার শেষ বিকেলের তুমি হয়ে। আমার কষ্টের শেষ বিকেলটাকে রাঙিয়ে দিতে তুমি আজ আমার পাশে, আমার হয়ে আমার সাথে বসে আছো। ব্যাস, তাতেই 10 বছরের কষ্ট উধাও। তুমি তো নকল বউ সেজে থাকা আমার প্রেমেই পড়ে গিয়েছিল। আমি বেশ বুঝেছি, যেভাবে তাকিয়ে থাকতে আমার দিকে, রোদকে ভালোবাসলে মোটেও প্রেমে পড়তে না। আরে আমি তো কনফিউজ ছিলাম তখন। আমি ভাবছিলাম যদি আমি বিয়ে করেও থাকি তাহলে মেয়েটি কে, রোদ নাকি অন্য কেউ। আমি তো রোদ ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা না। আর তাছাড়া চেনার প্রচেষ্টা চালাচ্ছিলাম, বাট তোমাদের কথাবার্তায় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। তো তো কি? আমি কন্টিনিউ করতে পারি আমার বাসর? ভাবতে হবে, ভাববো, চিন্তা করবো, তারপর বলবো। পারো কি পারো না। কি? তাহলে দেখা যাবে ততদিনে সাহেল নাতিপুতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছি, কারণ তখনও তোমার ভাবনা চিন্তা শেষ হবে বলে মনে হয় না। তার থেকে 2-3টা গার্লফ্রেন্ড রিজার্ভ রাখতাম। এদিকে তুমি ভাবতে, ওদিকে না হয় আমি ওদের সাথেই খুন করে ফেলবো। আমি তো এক পায়ে রাজি। তোমার হাতে সবই আদর, সবই ভালোবাসা, তাই এক কথায় মরতেও রাজি। তো আসে মরবে না আমায়? দূরে গিয়ে বসো বলছি। কেন মারবে না? খুনসুটি ভালোবাসাগুলো চলতে থাকুক এভাবে অবিরাম গতিতে। তবে আপাতত আমাদের যেতে হচ্ছে। ওরা মনে হয় রঙিন হোক ভালোবাসার গান। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,